মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করা যাবে না, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবং সর্বোপরি কোনো গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ লাঠি চালিয়ে গুলি চালিয়ে বন্ধ করে দিতে পারবে না। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মিথ্যা মামলায় দীর্ঘদিন আটকে রাখা যাবে না। কার্যত এই প্রতিশ্রুতিগুলোই সামনে রেখে ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একথা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই যে তথাকথিত পরিবর্তনের যিনি মূল নিয়ামক শক্তি ছিলেন তিনি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএমকে হারানো যেতে পারে, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তাও পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হবে না। আমরা একটার পর একটা নির্বাচন দেখেছি। আপনারা যারা সাংবাদিক আছেন, বাম জমানায় নির্বাচনের বিকালবেলায় আপনারা বলতেন যে একটি দুটি বিচ্ছিন্ন বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব মোটামুটি ছিল শান্তিপূর্ণ। আমরা যারা বিরোধী দল করতাম, আমরা অর্থে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, আমরা বলতাম এই শান্তি শানের শান্তি। শাসক দলের পক্ষ থেকে অনিলবাবু বলতেন পরাজিতের আর্তনাদ। ওরা যদি বুথে এজেন্ট না দিতে পারে আমাদের বলতেন, আমরা তো আর ওদের জন্য এজেন্ট বসিয়ে দিতে পারি না। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। কিন্তু তারপরেও 2011 সালে একটা পরিবর্তন হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, আজকে দীর্ঘ 15 বছর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে বড় ন্যারেটিভ, সেটা হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কার্যত এ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। গত 15 বছর সরকার পরিচালনার পরেও তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেনি, তারা তৃণমূল সরকার রেখে দিয়েছে। সমস্ত সাংবিধানিক রীতিনীতি, রাজনৈতিক সৌজন্য, সেটাকে এই দল অস্বীকার করেছে। বিধানসভা স্পিকার বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভায় আসতে চান তাহলে তাকে আগে থেকে জানিয়ে তার অনুমতি নিয়ে আসতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্যকে বলছেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, তাই আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন। একবার বিমানবাবু বাম জমানায় বাংলা ছেড়ে পালা বলে কি মন্তব্য করেছিলেন এক বিচারপতি সম্পর্কে। কার্যত এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তদানীন্তন শাসক দল এবং বিমান বসু। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শাসক দলের ছোট থেকে বড় সমস্ত নেতাই কার্যত লোয়ার জুডিশিয়ারিকে নয়, সরাসরি সুপ্রিম কোর্টকে আক্রমণ করছে। একজন সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং আইনজীবী, তিনি কার্যত সুপ্রিম কোর্টের অথরিটি, সুপ্রিম কোর্টের প্রবিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ফেললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক সংস্থার কাজকর্মকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত তিনি জুডিশিয়ারির ওপরে পলিটিক্যাল প্রেশারকে মাউন্ট করার চেষ্টা করলেন, যেটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস কার্যত এখানে সমর্থক। যেদিন সরকার আসে সেদিন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে 7 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এ রাজ্যে অ্যাসেট জেনারেশন বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিনের পর দিন কমেছে। শুধু ডোল পলিটিক্স নয়, ইনঅ্যাডিকুয়েট ডোল পলিটিক্স যদি আমরা অর্থের বিচার করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় প্রয়োজন বৃহৎ শিল্পের,
সেটা কার্যত রাজ্যে আর কোনো নতুন রূপে আসতে পারেনি। সিঙ্গুর এবং নন্দীগ্রাম গোটা শিল্পমহলকে দেশে এবং দেশের বাইরে একটা ভুল বার্তা দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। একটা শিল্পের বদ্ধ ভূমির ওপরে দাঁড়িয়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন মন্ত্রী আবির খেলেন এবং ভিক্টরি সাইন দেখান, তাহলে সে রাজ্যে শিল্প আসবে না, এটাই স্বাভাবিক। 15 বছরে ছোট থেকে বড় মিলিয়ে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে। আমাদের রাজ্যে 6,300 বেশি কোম্পানি তারা তাদের হেডকোয়ার্টার এখান থেকে শিফট করে অন্য রাজ্যে নিয়ে চলে গেছে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা আজকে বাংলা, কারণ আমাদেরই মেধাবী ছেলেমেয়েরা আজকে বেঙ্গালুরুতে চাকরি করছে। এ রাজ্য থেকে কার্যত এক্সোডাস শুরু হয়ে গেছে। Exodus of merit, exodus of capital, and exodus of labor. CPIM বর্গা অপারেশন করেছিল। বর্গা অপারেশনের সুফল কুফল নিয়ে অন্য বিতর্ক হতে পারে, কিন্তু এর একটা সদর্থক দিক ছিল যে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ছোট জমির মালিক সেও জমিদারের পাশে দাঁড়িয়ে বলতে পারতো আমিও মালিক। কিন্তু তারপরে এ রাজ্যে কোনো কোঅপারেটিভ মুভমেন্ট হয়নি। সেচের আওতায় কৃষি জমিকে আনা বাম জমানার পর 15 বছরে তৃণমূল কংগ্রেস বড় একটি করে তুলতে পারেনি। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেখানে একর প্রতি চালের উৎপাদন কমছে। আজকে চাল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে এসে গেছি। পশ্চিমবঙ্গে কৃষক আত্মহত্যা অন্য রাজ্যের থেকে এই মুহূর্তে বেশি। এই সরকারের ভ্রান্ত নীতি কার্যত আলু চাষিদের চরম সর্বনাশ ডেকে এনেছে। এই মুহূর্তে 60 থেকে 70 টাকা বস্তা, মানে 50 কেজির বস্তা জমিতে বিক্রি হচ্ছে, যেখানে বস্তার দাম 40 টাকা, আলুর দাম তার বাইরে। এরপরে যদি আগামী মরশুমে আলু চাষিরা আলু না চাষ করে, আপনাদের সকলকে 100 টাকা কেজি করে বাইরের আলু কিনে খেতে হবে, কারণ এ রাজ্যে আলু চাষিরা চরম সর্বনাশের দিকে এই সরকারের কারণে পৌঁছে গেছে। দল হিসেবে আমরা মনে করি পশ্চিমবঙ্গে আর্থসামাজিক উত্তরণ সম্ভব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা ইনক্লুসিভ গ্রোথের সম্ভাবনা এ রাজ্যে উজ্জ্বল। একটা ইচ্ছা শক্তির অভাব আছে। একটা রাজনৈতিক দল যদি ঠিক করে নেয় যে তার মূল দর্শন জো জিতা ও সিকান্দার, আর একমাত্র কর্মসূচি বুথে লিড দেওয়া, তাহলে সেই রাজ্যের পরিণতি এটাই হয়। শিক্ষকের চাকরি বিক্রি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এমন কোনো সরকারি দপ্তরকে রাখতে পারেনি যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই। মুখ্যমন্ত্রী নিজের দফতর সিএমওর গ্রুপ ডি স্টাফের রিক্রুটমেন্ট নিয়ে আজকে ময়দানে তাদের দপ্তরের কর্মীরাও ধর্নায় বসেছেন। মাদ্রাসা শিক্ষক, সেখানেও দুর্নীতি। কিন্তু আজকে যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র তট আছে, আমাদের পোর্ট আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের সঙ্গে অ্যাডজয়নিং দুটো ইমেন্সলি মিনারেল রিচ স্টেট আছে। আমরা পূর্ব ভারতের গেটওয়ে। আমরা 4 ঘন্টায় ফ্লাই করে প্রথম বিশ্বের দরজায় ঢুকে পড়তে পারি। আজকে মেক ইন ইন্ডিয়ায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি বাঙালি ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হতে পারে,
নাসা, ওয়ালমার্ট, গুগল আবার থেকে শুরু করে সর্বত্র যদি বাঙালিরা নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় যদি আমাদের এখানকার ছেলেমেয়েরা এখানে যাদের স্কুলিং হয়েছে তারা ওখানে গিয়ে কাজ করতে পারে এবং সম্মানের সঙ্গে প্রতিষ্ঠা পেতে পারে, তাহলে সেটা পশ্চিমবঙ্গে সম্ভব নয় কেন? আজকে যদি পশ্চিমবঙ্গের যারা ডায়মন্ডের কাজ করে, পাথর সেটিং বা কাটিং এর, আজকে যদি বাঙালিরা বলে বা পশ্চিমবঙ্গবাসীরা বলে যে আমরা এই কাজ আগামী 10 দিন করব না, তাহলে সুরত, আহমেদাবাদ, মুম্বাইয়ের ডায়মন্ড মার্কেট কোলাপস করে যাবে। আজকের পৃথিবীতে কে কোথায় বাড়ি, কে কোথায় বসে আছেন আর তার ফ্যাক্টরি কোথায়, এটা আলোচনার বিষয় নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মেদিনীপুরের বিভিন্ন জেলা তারা সেখানে উপার্জন করছেন, তারা শুধু এখানে সেখানে সম্পদ বৃদ্ধি করছেন তা নয়, তারা স্টেটসে গিয়ে পর্যন্ত বাড়ি কেনার মতো সামর্থ্য তৈরি করতে পেরেছেন। কিন্তু আজকে একটাও এই ধরনের হাব পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। কার্যত এখানে জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি, একটা পলিটিসাইজ অ্যাডমিনিস্ট্রেশন যেখানে নেতা নেত্রী পুলিশ মন্ত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং বিশেষ করে সিঙ্গুরের ঘটনা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের শিল্পপতিদের কাছে একটা ভিন্ন বার্তা নিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএস এর মঞ্চে যারা উপস্থিত থেকে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন অতীতে তৈরি হয়নি, তাদের 10 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, উড়িষ্যায়, গোয়ায় এবং সাম্প্রতিককালে আসামে। আমাদের এখানে যারা পুঁজি তৈরি করেছে সেটা সাইফন অফ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে যদি বৃহৎ শিল্প গঠন করার পরিবেশ না তৈরি করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের নতুন কোনো শিল্প সম্ভাবনার জায়গা নেই। আমরা ম্যানিফেস্টো, আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছি, সেখানে আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে তারা সাজেশন নিয়ে আমাদের যে কমিটমেন্ট সেটা আমরা মানুষের সামনে রেখেছি। এ রাজ্যে অনেকে প্রশ্নও করেছেন এর মধ্যে, যেখানে ডোলের ক্ষেত্রে তো তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে আছে, কিন্তু রোজগারের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেউ কিছু বলেনি। The BJP and industrialization is almost synonymous. বিজেপি শাসিত রাজ্যের পরিস্থিতি মানুষের জানা। হ্যাঁ, অবশ্যই কিছু বিষয় আমাদের বাদ পড়েছে, তার মধ্যে সাংবাদিকরা আছেন, এটাও আমরা ইনক্লুড করব, যে সাংবাদিকদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা ঠিক করছি আলোচনার মধ্যে দিয়ে, তাদের জন্য ট্রেন যাত্রাকে ফ্রি করার, এবং অনেক হাউস আছেন যেখানে সাংবাদিকরাও অনেক নিদারুণ দুর্দশার মধ্যে আছেন। তো এখন তো সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু গভর্নমেন্ট ইন ওয়েটিং। তো সরকারে এলে প্রতি মাসে 5,000 টাকা করে তাদেরও পেনশনের ব্যবস্থা করা হবে। সামগ্রিকভাবে একটা দুর্নীতিমুক্ত, ভয়মুক্ত পশ্চিমবঙ্গের সমাজ উপহার দেবারই আমাদের লক্ষ্য। আমরা মনে করি বিগত 15 বছরে একটা লুম্পেন প্রলেতারিয়েতের আপসার্চ হয়েছে, আর একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেটেড হয়ে গেছে। প্রত্যেকেই ইজি মানির পেছনে দৌড়চ্ছে, কার্যত নতুন কিছু করার, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কেউ নেই।
গোটা পশ্চিমবঙ্গ একটা বড় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। একটু শিক্ষিত অভিজাত অঞ্চল যেগুলো আছে, সে আপনি যোধপুর পার্ক, গড়িয়াহাট, এদিকে টালিগঞ্জ থেকে শুরু করে ওদিকে বিধাননগর পর্যন্ত কলকাতার অ্যাডজয়নিং সমস্ত এলাকা কার্যত বৃদ্ধাশ্রম। সেখানে 40 ঊর্ধ্ব কোনো মানুষকে পাওয়া যাবে না, কারণ সবাই ছেড়ে চলে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, এই রাজ্যে সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক বা +2 পাস করবার পরে তারা সবাই ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এটা কাঙ্ক্ষিত নয়, এবং সার্বিকভাবে বাংলা এবং বাঙালির যে অস্মিতা, তা হলো বাংলা ভাষা। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি, কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় চিঠি লিখি, আমি বাংলায় বক্তৃতা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমাদের দেহ মনে রবীন্দ্রনাথের কালে শক্তি চট্টোপাধ্যায় যতটাই প্রভাবিত করে থাকুক না কেন, আমরা রবীন্দ্রনাথকে বলতে পারি। সমরেশ বসু একবার বলেছিলেন যে আমাদের নতুন লেখকদের একটা বড় অসুবিধা হচ্ছে, তারা রবীন্দ্রনাথকে ভালোভাবে পড়েনি, রবীন্দ্রনাথকে ভালোভাবে বোঝেনি। সবচেয়ে বেশি রবীন্দ্র বিরোধী কবি বলে যিনি প্রতিষ্ঠিত ছিলেন, সেই শক্তি চট্টোপাধ্যায়েরও বক্তব্য তাই ছিল। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় কোনোদিন কথাঞ্জলি লেখার দুঃসাহস করেননি। কোনোদিন তিনি কবিতা বিতান লেখেননি। সুনীল গাঙ্গুলি বা সমরেশ বসু, সমরেশ মজুমদারেরা কোনোদিন বিশ্বভারতীর পাশে আর একটা বিশ্ব বাংলার স্বপ্ন দেখেননি। এই যে ভাষাভিত্তিক রাজ্য গঠন, যারা আমরা নীতিগতভাবে জনসংঘের সময় থেকে বিরোধিতা করেছিলাম, পশ্চিমবঙ্গে যারা বাস করেন, যারা এ রাজ্যের সম্পদ সৃষ্টিতে সাহায্য করেছেন, একজন শ্রমিক হিসেবে করেছেন, বিনিয়োগকারী হিসেবে করেছেন, চাকরিজীবী হিসেবে করেছেন, সাংবাদিক হিসেবে করেছেন, লেখক হিসেবে করেছেন, আমরা মনে করি তারাও বাঙালি। আর সর্বোপরি আজকের এই যে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বসে আছি, এই প্রেস ক্লাব, হিন্দু হোমল্যান্ড, যার প্রস্তাবনা গ্রহণ করেছিলেন, অবশ্যই আমাদের দল নয়, বারবার এটা ভুল হয়, 6 এপ্রিল 1947 সালের তারকেশ্বরে NC চ্যাটার্জির প্রথম দিন 2.5 ঘন্টা বক্তৃতা, পাকিস্তান or no Pakistan, but Bengal should be divided for the sake of Bengali Hindus, for the survival of Bengali Hindus. আর সেটাই 20 জুন প্রাদেশিক আইনসভায় আসে। কংগ্রেসের সমস্ত হিন্দু জনপ্রতিনিধিরা শ্যামাপ্রসাদ মুখার্জিদের আনা সেই প্রস্তাবের পক্ষে ভোট দেন, এবং মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের কথা বলে যে বামপন্থীরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষকে 28টি রাষ্ট্রে বিভক্ত করে তবে ডোমিনিয়ন স্ট্যাটাসকে তুলে দেবার কথা বলেছিলেন, যারা গঙ্গার পূর্ব তীর থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলেন, এবং পিপলস ওয়ার পত্রিকায় ম্যাপ আকারে তার মানচিত্র প্রকাশ করেছিলেন, সেই পার্টির নেতা রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু, তারাও কিন্তু বাইরে বিরোধিতা করে ভিতরে সেদিন ভোট দিয়েছিলেন, এবং অবশ্যই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে ভোট দিয়ে বেরিয়ে আসার পরে আবার স্লোগানও দিয়েছিলেন, বাংলা ভাগ করল কে, শ্যামাপ্রসাদ আবারকে। কিন্তু তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি যে আমাদের এই হোমল্যান্ডকে তারা রেখে দিতে পেরেছিলেন। নাহলে বাংলাদেশের সাংবাদিকরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি সম্পাদক, তিনি প্রথম গুলিবিদ্ধ।
যিনি খালেদার সঙ্গেও নেই, জিয়ার সঙ্গেও নেই, তার সারনেমের কারণে তিনি মারা গেছেন। ওখানে যারা মুক্তমনা মুসলমান আছেন, যারা এই হিন্দু এক্সোডাসের বিরোধিতা করছেন, যারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ, বলপূর্বক ধর্ম পরিবর্তন, ধর্ষণ, তুলে নিয়ে যাবার বিরোধিতা করছেন, তসলিমার মতো তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত এবং তারা নিহত। 1100 পুলিশকে প্রথমে খুন করা হয়েছিল, যার মধ্যে 99% কিন্তু মুসলমান ছিল। অর্থাৎ আজকে পশ্চিমবঙ্গের সামনে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। এবং এখনো পশ্চিমবঙ্গের জনমন এতে প্রস্তুত হয়েছে বলে আমার জানা নেই। যদি হতো, তাহলে যেদিন ফিরহাদ হাকিম খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন কলকাতার মেয়র হিসেবে, কলকাতার মানুষরা রাস্তায় নামতেন। সুশীল সমাজ কার্যত নেই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় সফল, যে তিনি মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানের মধ্যে কোনো প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে দিয়েছেন। কোনো প্রতিবাদ নেই। যে প্রগতিশীলেরা কখনো আপনাদের প্রেস ক্লাবে, কখনো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে, কনক্লেভে গিয়ে এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেবার কথা বলেন, বাংলা ভাষার কথা বলেন, এবং যারা সবসময় মনে করেন যে সাংস্কৃতিক আদান প্রদানের প্রয়োজন আছে, এই এত ছবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবার সাম্প্রতিক পদ্মশ্রী পেলেন। গৌতম ঘোষ অনেক ছবি করেছেন, আবার একজন তো মঞ্চ আলো করে থাকছেন জয়া হাসান। এরা কেউ প্রতিবাদ করছেন না। ওখানের শিল্পীরাও যে আক্রান্ত, ওখানের শিল্পীরাও যে রক্তাক্ত, এ নিয়ে কেউ কোনো কথা বলছেন না। কার্যত আমরা বাংলাদেশে যা দেখছি সাম্প্রতিককালে, তার প্রতিধ্বনি এবং প্রতিফলন মুর্শিদাবাদ এবং মালদায় দেখা যাচ্ছে। আমাদের শুধু সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়নি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বনাঞ্চল এবং সীমাঞ্চল, বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। 562 কিলোমিটারের বর্ডার আনফেন্সড আছে, কিন্তু সরকার কোনো জমি প্রোভাইড করছে না। বিওপি তৈরি করা যাচ্ছে না। প্রকাশ্যে রোহিঙ্গা বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভোটার লিস্টে। আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র আছেন। আমাদের ভোটার লিস্টে দাদু এবং নাতি আছেন, যাদের একজনের বয়স 42 আর নাতির বয়স 22। আমাদের ভোটার লিস্টে বাবা এবং ছেলে আছে, যাদের বয়সের পার্থক্য 10। 12টি রাজ্যে এসআইআর, কোথাও আগুন নেই, ব্লক অফিস ভাঙচুর নেই, বিএলওদের ওপর চাপ সৃষ্টি নেই, পথ অবরোধ নেই। কিন্তু আমাদের এখানে হচ্ছে। যে কোনো সাংবিধানিক প্রক্রিয়া, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। আমি সাংবাদিকদের কাছে আজকে আপনাদের আমন্ত্রণে এসে একটা আবেদন করছি। 2018 সালে 65 বছরের নিদারুণ প্রচেষ্টার ফলস্বরূপ আজকে অশোকনগর অয়েল ফিল্ডে তেলের সন্ধান পাওয়া গেছে। উই আর সিটিং অন দ্য হটবেড অফ অয়েল। উত্তর 24 পরগনা এবং রানাঘাট আজকে পুরো দক্ষিণবঙ্গের একটা অংশের আর্থসামাজিক অবস্থাটা বদলে দিতে পারে। 8,000 কোটি টাকা প্রতি বছর সরকারের রেভিনিউ প্রোডাকশনের পর, এবং 100 স্কোয়ার কিলোমিটারে যদি কাজ শুরু হয়, যেখানে 1045 কোটি টাকা খরচা হয়ে গেছে গত বছরে, সেখানে উইন্ডফল গেন হবে, একটা ক্যাসকেডিং এফেক্ট হবে, সেটা থেকে আমরা বঞ্চিত। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, কয়েক লক্ষ কোটি টাকা তার দাম। রাজ্য সরকার পার্টিসিপেট করছে না, তাই সেটাকে অপশনে নিয়ে আসা যাচ্ছে না। ঝাড়গ্রাম বাঁকুড়ায় প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ওরের সন্ধান পাওয়া গেছে, সেক্ষেত্রেও রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই। 43টা রেলের প্রজেক্ট বন্ধ, এখন 61টা হয়েছে। প্রথম নদীর তলা দিয়ে রেলপথ ভারতবর্ষের মধ্যে আমাদের হাওড়ায় বর্তমান নরেন্দ্র মোদীর সরকার করেছেন। কিন্তু
হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত তার কানেক্টিভিটি শুধুমাত্র কয়েক মিটারের কাজের জন্য আটকে আছে। চিংড়িহাটার কাজে এই কাজটা সম্পূর্ণ করবার জন্য খুব বেশি হলে 48 ঘন্টার প্রয়োজন আছে, কিন্তু শুধুমাত্র ভেন্ডেটা পলিটিক্সের কারণে আর কেন্দ্রীয় সরকারের সাফল্য মানুষের সামনে না আসবে তার কারণে এটা বন্ধ আছে। পিএম সূর্যঘর প্রকল্প, বিনা পয়সায় আলো জ্বলবে, পাখা চলবে, ফ্রিজ চলবে, টিভি চলবে, সারা ভারতবর্ষে ব্যাপকভাবে ছড়িয়েছে, পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। অসংগঠিত শ্রমিকদের জন্য, ছোট ছোট পেশায় নিযুক্ত মানুষের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা কার্যত এখানে লাগু করা যায়নি। ডোমেস্টিক ট্যুরিজমের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে পশ্চিমবঙ্গের বাঙালিরা, তাদের উপস্থিতির সংখ্যা 60%। আজকে যদি কেউ বেড়াতে গিয়ে অসুস্থ হন বাইরে কোনো জায়গায়, তাকে হসপিটালে অ্যাডমিশন করানোর জন্য আপনার স্বাস্থ্যসাথী কোনো কাজ করবে না। এই যে এত মাইগ্রেন্ট লেবার, 40 লক্ষের বেশি, যেটা মুখ্যমন্ত্রী দাবি করছেন 20 লক্ষ আছে, 20 লক্ষ নয়, 40 লক্ষের বেশি মাইগ্রেন্ট লেবার এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে আছেন। আজকে তারা যদি অসুস্থ হয়, আজকে তারা এই কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হবে। তাদের মধ্যেও ক্ষোভ আছে। এখনো পর্যন্ত 73টা ট্রেনে চেপে প্রবাসী বাঙালিরা, যাদের নাকি বাংলা বলার অপরাধে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছিল, তারা কলকাতায় আসছেন, মানে নামবেন, হাওড়া স্টেশনে নামবেন, শিয়ালদা স্টেশনে নামবেন। এই যে জিঘাংসা বিজেপির প্রতি, সেইটা মাথায় রেখেই তারা সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসকে অনুরাগের ছোঁয়া দিয়ে যাবে এবারের ভোটে। এই নির্বাচনে কার্যত যে সরকার আছে এটা লিভিং ফসিল। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি চতুর্থবারের জন্য এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্যকে। আমরা এক এক করে নাম বলবো, শ্রমিকরা সকলেরই প্রশ্নের উত্তর দেবেন, আপনারা চিন্তা করবেন না, মাইক্রোফোন পৌঁছে যাবে। মৌমিতা, জি 24 ঘন্টা। কোন ঘটনা? মহিলা সংরক্ষণ বিল নিয়ে আপনারা জিততে পারলেন না, ওটা উঠিতে আপনারা হেরে গেলেন। এই রাজ্যের নির্বাচনে মহিলা ভোট ডিসাইডিং ফ্যাক্টর, আপনিও জানেন। আপনাদের তরফ থেকে যে তারপরে এক্সান্ডেল পোস্ট হচ্ছে, অমিত শাহ করেছেন বা আপনারা নিজেরাও করছেন, বলছেন ভিকটিম কার্ড পলিটিক্স আপনারা খেলতে চাইছেন। 1, 2, সেটা যদি না হয়, এই রাজ্যের মানুষকে, বিশেষ করে মহিলাদের, আপনারা কি মেসেজ দেবেন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে? আমি মনে করি মহিলারা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, এবং শুধু ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গের মহিলারাও যে এগিয়ে আছেন। স্নেহাশিসদা প্রথম প্রশ্ন আপনাকে করতে দিয়েছেন এটাই, যে শুধু এগিয়ে বাংলা নয়, এগিয়ে মহিলা, সেজন্য প্রথম প্রশ্ন আপনি করলেন। তবে নিঃসন্দেহে ভারতবর্ষের মানুষ এটা দেখলো যে আমরা বিভিন্ন সময় কথায় কথায় বলতাম যে কিছু জিনিস নিয়ে, এটা আমিও ছাত্রাবস্থা থেকে শুনছি, যেটা নিয়ে আলোচনা হয় কিন্তু কোনোদিন সেটা কোনো বাস্তবায়িত হয় না। সেটা হচ্ছে মহিলা সংরক্ষণ বিল। যেরকম কংগ্রেস এগুলো স্বপ্ন দেখেছিল অনেকদিন আগে, বিজেপি বাস্তবায়িত করার চেষ্টা করেছিল, কিন্তু কার্যত এটা না করে পরে দেখা যাবে তারা নিজেরাই নিজেদের বঞ্চিত করল। এবং মহিলাদের যে অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছে বিজেপি, সে 3 তালাকের ক্ষেত্রেই হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেই হোক, লাখপতি দিদির ক্ষেত্রেই হোক, এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের পাশে দাঁড়ানোর যে চেষ্টা বিজেপির আছে, সেটা যে বর্তমানের তৃণমূল সরকার এবং কংগ্রেস সরকার নীতিগতভাবে শুধু বিরোধিতার জন্য, বিরোধিতার কারণে মহিলাদের বঞ্চন স্বীকার করে দিলেন, এটা দেশের মানুষ দেখবে। এর থেকে বেশি কিছু আমাদের বলার নেই। আমি হয়তো সকলকে পরিচয় করে দিতে পারবো না, একটু নিজের পরিচয়টা নিয়ে ধরো। मेरा 2 सवाल है। पहला ये है कि आप लोगों ने ये कहा था एसआईआर में कोई भी वैलिड वोटर का नाम बात नहीं जाना चाहिए, और जब तक सारे वैलिड वोटर एंट्री नहीं हो जाते, इलेक्शन नहीं होना चाहिए। लेकिन देखा जा रहा है सुप्रीम कोर्ट बोलने के बावजूद भी ट्राइब्यूनल में दिन में सिर्फ 2000 नाम एंट्री हो रही है। तो ऐसे करके कैसे वोट पूरा हो सकता है, क्योंकि 24 लाख पूरा पार्टी वर्सेस पार्टी मार्जिन हो सकता है। पहला
दूसरा सवाल मेरा यह है कि केंद्र सरकार के खिलाफ कैग का एक रिपोर्ट आया है जहां पे देखा जा रहा है 54,000 करोड़ अनअकाउंटेड एक्सपेंडिचर केंद्र सरकार ने किया है। पश्चिम बंगाल की दुर्नीति की बात बीजेपी कर रही है, लेकिन ये 54,000 करोड़ अनअकाउंटेड एक्सपेंडिचर जो कैग की रिपोर्ट है अप्रैल में, इसके बारे में आप क्या कहेंगे? पहला बात तो यह, मैं भारतीय जनता पार्टी का प्रतिनिधि हूं और केंद्र में जो सरकार चल रही है वो बीजेपी का सरकार नहीं, भारत सरकार है। इसका जो भी उत्तर देना है वो केंद्रीय सरकार देंगे, इसमें हमारा कुछ बोलना नहीं है। राजनीतिक तौर पर जिसका जो बात उठाना सके उठा सकते हैं, तो ये 54,000 का जवाब भारत सरकार दे देंगे जगह पर। दूसरा बात यह है, जो जहां तक हमारा एसआईआर का सवाल है, 12 राज्य में एसआईआर हो रहा है। पश्चिम बंगाल में एसआईआर का आज जो हालत है, इसके लिए तृणमूल कांग्रेस जिम्मेदार है। बहुत सारे जगह में समाज में जो प्रतिष्ठित व्यक्ति है उसका नाम अपना सिस्टम और अपना पूरा प्रशासन को इस्तेमाल करते हुए उनको सिस्टम में बाहर करते हैं। बहुत सारे जेन्युइन वोटर्स का नाम नहीं है और मुख्यमंत्री कोर्ट जाने का बाद ये सिचुएशन और फ्लूइड हो गया। तो हम लोग तो अभी भी बोल रहे हैं एसआईआर जैसे हुआ उसमें हम लोग संतुष्ट नहीं है। हम लोग चाहते हैं कोई भी भारतीय, चाहे मुसलमान हो हिंदू हो, जैसे यहाँ एक विभाजन की राजनीति चल रही है, हम लोग चाहते हैं वो वोटर लिस्ट का दौरा ठीक से करे और चुनाव आयोग इसका बारे में अपने फैसला सुना दे। शौमिका हिंदी অরূপ দত্ত উত্তরবঙ্গ সরকার। এবারে 26-এর নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। দ্বিতীয়ত যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় সেক্ষেত্রে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়ত যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে বিরোধী দলের কথা প্রস্তুত না অন্য কোনো সরকার করার চেষ্টা করবে। দেখুন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি, আর কোনো বিরাট কংগ্রেস ঘরানার কোনো বড় নেতার বাড়িতেও জন্মগ্রহণ করেননি। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তিনি জানেন ফলাফল কি। ফলাফল তিনি জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন তৃণমূল যদি থাকে আবার দেখা হবে। এখন প্রশ্নটা সরকার করার নয়, তৃণমূল দলটাকে রক্ষা করা, দল হিসেবে বাঁচিয়ে রাখা। কালের দেওয়াল লিখন এটাই যে 2026 সালে তৃণমূলের বিসর্জন পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। তৃণমূল চলে গেছে, যেটা আপনি দেখছেন ওটা লিভিং ফসিল। তৃণমূল উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর উত্তরকন্যা খুলে বলেছিলেন আর কোনো উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় যেতে হবে না, নিয়ম করে মন্ত্রী এবং আমলারা উত্তরকন্যায় যাবেন। এখন পর্যন্ত যা বাজেটারি অ্যালোকেশন হয়েছে এক বছরই খালি তার মধ্যে 41% টাকা খরচা হয়েছে। বাদবাকি সময় 21 থেকে 24% মধ্যে যে টাকা উনি খরচা দেন সেটা দিয়ে জল গরম হয় না। উত্তরবঙ্গের নদী ইললিগাল স্যান্ড মাইনিং আর বোল্ডার লিফটিংয়ের কারণে তার গতিমুখ পরিবর্তন করে হাজার হাজার একর জমিকে জলের তলায় নিয়ে গেছে। ডুয়ার্সের সামনে গাছ আছে, ভেতরে ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস সেখান থেকে চলে গেছে। একটা ইকোলজিক্যাল ব্যালেন্সকে ধ্বংস করেছে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস। তাই উত্তরবঙ্গের বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। পাহাড় থেকে ফারাক্কা ব্রিজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেই, তারপর থেকে আপনি হিসাব শুরু করুন। This is Komalika from CNN News 18. Your opposition, that means the Trinamool Congress, they are alleging that this entire woman reservation bill was nothing but a stage thing because you wanted to play a victim card by showing that see the opposition is anti-woman and you will be campaigning it in election, and you wanted to pass the delimitation bill which they are opposing. What's your stand on that, and will Bharatiya Janata Party campaign on that? This statement speaks itself. What actually happened? Trinamool Congress and their partner Congress both are in soup. Now they have to manage it.
They are answerable to the women of West Bengal as well as of India also. What they stand? Why this women hostility? It is not our headache. It is not our cup of tea. Those who oppose the bill, they are competent enough to answer it. शंकर हिंदी वर्तमान सॉरी ताजा ताजा सॉरी हमेशा दो सवाल है। पहले तो संसद में बिल पेश हुआ, उसको लेकर एक तरफ ममता बनर्जी ने कहा कि डिलिमिटेशन बिल जो पेश किया गया उसके जरिए उत्तर बंगाल को बांटने की साजिश है, सिलीगुड़ी और कुचबिहार मैप में नहीं रहे। दूसरा सवाल है कि जिस महिला आरक्षण बिल को पास किया गया था लाया गया सदन में, उसे लेकर तृणमूल की ओर से ये भी कहा गया कि जो महिला सुरक्षा की बात करते हैं, महिला आरक्षण की बात करते हैं, वो पार्टी कितनी टिकट बंगाल में महिलाओं को दी है उनसे बात करें। महिलाओं को कितनी टिकट बीजेपी ने दिया है कि महिला आरक्षण की बात करते हैं। वो तो बीजेपी का महिला कार्यकर्ता वो लोग समझ लेंगे। और तृणमूल कांग्रेस जो बांटने का हिसाब कर रहे हैं, जो उत्तर बंगाल और दक्षिण बंगाल को बांटने का साजिश है, अगर तृणमूल कांग्रेस 5 साल फिर से सत्ता में रह जाएगा तो पश्चिम बंगाल पश्चिम बांग्लादेश बन जाएगा। बांग्लादेश में रविंद्रनाथ टैगोर का प्रतिमा तोड़ा गया, उसका घर को ध्वस्त कर दिया, और पश्चिम बंगाल में आपका मालदा जिला तृणमूल कांग्रेस का एक स्टूडेंट लीडर रविंद्रनाथ की तस्वीर के ऊपर आग लगा रहे हैं। बांग्लादेश का भाषा मुर्शिदाबाद और मालदा में इस्तेमाल हो रहे हैं। ये दिया जला सकते हैं लेकिन शंखध्वनि ध्वनि नहीं कर सकते। आप दाह संस्कार कर सकते हैं लेकिन बोलो हरि हरि बोल या राम नाम सत्य है ये नारा नहीं लगा सकते हैं। मुर्शिदाबाद और नोदिया के सारे स्कूल का ऊपर, कृष्णनगर टाउन स्कूल का ऊपर पोस्टर चिपका दिया, मूर्ति पूजा बंद करो। मुर्शिदाबाद में हरगोविंद दास और चंदन दास ये पिता पुत्रों को इसलिए मार दिया गया ये वो मिट्टी का प्रतिमा निर्माण करते थे, सरस्वती, काली, दुर्गा वगैरह वगैरह, इसी का कारण उसको मार दिया गया। तो तृणमूल कांग्रेस सारे मूल्यवादी तत्व के सामने घुटने टेक दिया। 2011 में सत्ता आने का समय ये लोग किशन जी से लेकर छत्रधर महतो से शुरू करके हुजी का भी ये लोग समर्थन लिया, और डॉक्टर मनमोहन सिंह को मना करने का बावजूद भी एक इंसान जिसका भारत की नागरिकता लेकर भी एक प्रश्न चिन्ह है, उसको राज्यसभा में भेज दिया। खुलेआम जिस कलकत्ता कॉरपोरेशन का मेयर दावत इस्लाम की बातें करते हैं, खुलेआम जब मुख्यमंत्री खुद ईद उल फितर की मंच से बोलते हैं जे बीजेपी प्रैक्टिसिंग धर्म इज अ गंधा धर्म, तो उस मुख्यमंत्री और क्या बोले क्या नहीं बोले हमारा समझ में आज का दिन में पश्चिम बंगाल की जनमन में उसका कोई प्रतिष्ठा नहीं है। तृणमूल बहुत बोल चुके हैं, बहुत बोल लिया 15 साल में। हम लोग लिक्विड लगाने के लिए नहीं बोल रहे जैसे वो बोल रही थी सीपीएम के लिए, या 10 साल मुंह बंद रखिए, मुंह में प्लास्टर लगा लीजिए। हमारा बस ऐसा नहीं है, हमारा कविता लिखिए ठीक है, बोलना कम करिए। বিপ্লবী চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকা। একটু আগে আপনি বললেন যে এবারে নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। 2021 সালে আপনারা যখন নির্বাচনে গিয়েছিলেন বলেছিলেন 200-র ওপর আসন পাবেন। 2024-এ বলেছিলেন যে 24-এর পর থেকে আসন সংখ্যা কমা শুরু হবে। তাহলে এই দুটো নির্বাচনের থেকে এই নির্বাচনের কি মূলগত পার্থক্য হলো যে আপনারা এই আত্মবিশ্বাসের সাথে বলছেন যে এবছর তৃণমূলের বিদায় নিশ্চিত? দেখুন 2021 সালে আমরা মানুষকে বলেছিলাম আমরা সরকার করতে চাই, তৃণমূল নামক অভিশাপ থেকে সরিয়ে দিতে চাই। মানুষ রায় দিয়েছিলেন একটা, মানুষ বলেছিলেন যে তোমরা এখন বিরোধী দলের আসনেই বসো, এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শতাব্দী প্রাচীন দুটো রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের মানুষ শূন্য করে দিয়েছিল। এরপরে 24-এর নির্বাচন আমরা দেখেছি, যে কোনো নির্বাচনে জয় এবং পরাজয় থেকেই রাজনৈতিক দল শিক্ষা নেয়, এবং আমরাও সেই শিক্ষা নিয়েছি। এবং কি নিয়েছি সেটা আমি আপনাকে বলতে পারছি না, তবে এই নির্বাচনটা সঙ্গে আগের দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। 2011-র সঙ্গে আপনি 2019-কে এক আসনে বসাতে পারবেন না, আর 2024-এর নির্বাচনের সঙ্গে 2026-কে মেলাতে পারবেন না।
কারণ 2026-এর যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা তৃণমূল আর বিজেপির মধ্যে নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন হচ্ছে মমতা বনাম জনতা, মামাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, প্রতারিত মেধার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। আর এই লড়াইয়ে মানুষ জিতবে, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু বাইনারিটা মানুষ সেট করেছে 2019 সালে, বিজেপি আর তৃণমূলের বাইনারি, সেজন্য এই নির্বাচনে বিজেপি জিতবে। সবটা বিজেপির কৃতিত্ব বা বিজেপির সরকার করবার জন্য সমস্ত মানুষ ভোট দিচ্ছেন তা নয়। এই হলের মধ্যে অনেক একজন দুজন আছেন যারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন, আপনাদের সাংবাদিকদের মধ্যে বাঁ হাতে দেবেন, বাটনটা পুশ করবেন বাঁ হাতে, কারণ তারা অন্তর থেকে বিজেপিকে ভোট দিতে